সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞানের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই-রাঙ্গামাটি। আশা করি তোমরা সবাই সুস্থ নিরাপদে আছো। আজকে আমার এই ক্লাসটি বিবিএস প্রথম বর্ষের জন্য হিসাব বিজ্ঞানের নীতিমালা, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং, প্রথম বর্ষের এটা প্রথম পত্র, হিসাব বিজ্ঞানের নীতিমালা। এটা প্রথম পত্রের তৃতীয় অধ্যায়, হিসাব প্রক্রিয়া। হিসাব প্রক্রিয়া আজকে আমাদের প্রথম ক্লাস, দ্য অ্যাকাউন্টিং প্রসেস। আমরা এই হিসাব প্রক্রিয়া অধ্যায়ে আমরা যে জিনিসগুলি আলোচনা করব সেগুলি হলো, পার্ট এ তে দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম, হিসাব অ্যাকাউন্ট, হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব চক্র, অ্যাকাউন্টিং সাইকেল, লেনদেন, ট্রানজ্যাকশন, জাবেদা, জান্নান, খতিয়ান, লেজার, রাওমিল, ট্রায়াল ব্যালেন্স। পার্ট বি তে আমরা ভুল সংশোধন, অর্থাৎ ভুল সংশোধনে জাবেদা কিভাবে দিতে হয় সেগুলি আমরা শিখব। তাইলে আমাদের আলোচ্য সূচিতে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব সমীকরণ, এই বিষয়গুলো প্রথমে তত্ত্বীয়ভাবে আলোচনা করব। পরবর্তীতে আমরা এই বিষয়গুলির উপর গাণিতিক সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের প্রথম আইটেমটা ছিল দুতরফা দাখিলা পদ্ধতি, ডাবল এন্ট্রি সিস্টেম। দুতরফা দাখিলা পদ্ধতি কি বা কাকে বলে? হিসাব রক্ষণ পদ্ধতিতে প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা, অর্থাৎ একটি পক্ষকে ডেবিট ও সমপরিমাণ, অপর পক্ষকে ক্রেডিট করে লিপিবদ্ধ করার পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। আমি আবার বলছি, যে হিসাব রক্ষণ ব্যবস্থায় প্রতিটি লেনদেনের দ্বৈত সত্তা, অর্থাৎ দুটি পক্ষের একটিকে ডেবিট ও সমপরিমাণ, অপরটিকে ক্রেডিট করে লিপিবদ্ধ করার পদ্ধতিকে দুতরফা দাখিলা পদ্ধতি বলে। দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। 1494 সালে ইটালীয় ধর্মযাজক লুকা পেসিউলি সালে ইটালীয় ধর্মযাজক লুকা পেসিউলি এই দুতরফা দাখিলা পদ্ধতি প্রবর্তন করেন। এই জন্য ওনাকে আধুনিক হিসাব বিজ্ঞানের জনক বলা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি একটি পূর্ণাঙ্গ, বিজ্ঞানসম্মত, নির্ভরযোগ্য এবং স্বয়ংসম্পূর্ণ পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতির কিছু বৈশিষ্ট্য আমি তোমাদেরকে বলছি।
দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি বা বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতিতে দুটি পক্ষ থাকে। প্রতিটি লেনদেনের দুটি পক্ষ হয়। দুতরফা দাখিলা পদ্ধতিতে দাতা গ্রহীতা থাকে, অর্থাৎ একটা পক্ষ গ্রহণ করে, আরেকটা পক্ষ প্রদান করে। দুটি পক্ষে সমান অঙ্কের টাকা আদান প্রদান হয়, অর্থাৎ ডেবিট দিকে যে পরিমাণ টাকা থাকবে, ক্রেডিট দিকেও একই পরিমাণ টাকা থাকবে। প্রতিটি লেনদেনের ডেবিট এবং ক্রেডিট হবে পৃথক সত্তা, অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতিতে কারবার এবং প্রতিষ্ঠানের মালিককে আলাদা সত্তা হিসেবে বিবেচনা করা হয়। পূর্ণাঙ্গ হিসাব ব্যবস্থা। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব চক্রের সকল ধাপ যথাযথভাবে অনুসরণ করে, এই জন্য এটা পূর্ণাঙ্গ একটা হিসাব ব্যবস্থা। ফলাফল, যেহেতু এটা একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি, এটা নির্দিষ্ট সময় শেষে একটা ফলাফল পাওয়া যায়। লাভ, ক্ষতি, সম্পদ দায় সম্পর্কে জানা যায়। এটা নির্ভরযোগ্যতা, অর্থাৎ সম্পত্তি দায় নামিক হিসাব সমূহ যথাযথভাবে নিবদ্ধ করা হয় বিদায় এর একটা নির্ভরযোগ্য পদ্ধতি। তাইলে এই সকল মূলনীতি এবং বৈশিষ্ট্যের কারণে আমরা বলতে পারি দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধা: পরিপূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি, অর্থাৎ যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতিতে প্রতিটি লেনদেন ডেবিট এবং ক্রেডিট দিকে সমপরিমাণ টাকার অঙ্ক লেখা হয়, তা আমরা এখান থেকে একটা পরিপূর্ণ হিসাব পাই। গাণিতিক শুদ্ধতা যাচাই, রাওয়ামিক প্রস্তুতের মাধ্যমে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারি। লাভ লোকসান নির্ণয়, আর্থিক বিবরণের মাধ্যমে, অর্থাৎ আমরা আয় বিবরণের মাধ্যমে আমরা লাভ লোকসান নির্ণয় করতে পারি। আর্থিক অবস্থা নিরূপণ, দুতরফা দাখিলা পদ্ধতির মাধ্যমে যেহেতু ব্যক্তি, সম্পদ, দায় আলাদাভাবে হিসাব রাখা হয়, আমরা কারবারের আর্থিক অবস্থার পরিপূর্ণ চিত্র পাই। ভুল ত্রুটি উদ্ঘাটন, এরা অমিল তৈরির মাধ্যমে ভুল ত্রুটি উদ্ঘাটনের আমরা ধরতে পারি এবং আমরা ভুল ত্রুটি সংশোধন করতে পারি। দেনাপাওনার পরিমাণ জানা যায়। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতিতে ব্যক্তি হিসাব রাখা হয়, তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে কারবারের দেনা পাওনার পরিমাণ আমরা জানতে পারি। সহজ প্রয়োগ, দুতরফা দাখিলা পদ্ধতি ছোট বড় সকল প্রতিষ্ঠানে সহজে প্রয়োগ করা যায়। সম্পদের পরিমাণ জানা যায়, অর্থাৎ আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ চলতি সম্পদ আছে, কি পরিমাণ স্থায়ী সম্পদ আছে, তা আমরা জানতে পারি। যেহেতু দুতরফা দাখিলা পদ্ধতি একটা বিজ্ঞানসম্মত পদ্ধতি, এই জন্য আয়কর কর্তৃপক্ষ এবং ভ্যাট কর্তৃপক্ষের নিকট এই পদ্ধতির গ্রহণযোগ্যতা সবচেয়ে বেশি।
আমরা ব্যয় নিয়ন্ত্রণ করতে পারি, অর্থাৎ বর্তমান বছরের আয় ব্যয়ের সাথে পরবর্তী বছরের আয় ব্যয় তুলনা করতে পারি, খরচ বেশি হলে কমাতে পারি, তুলনামূলক বিচার বিশ্লেষণ, কারবারের অবস্থা কেমন তা আমরা জানতে পারি। সর্বজন গ্রাহ্য পদ্ধতি, দুতরফা দাখিলা পদ্ধতি একটি নির্ভুল, বিজ্ঞানসম্মত, পূর্ণাঙ্গ এবং সর্বজন গ্রাহ্য পদ্ধতি, যার কারণে সারা বিশ্বে এই পদ্ধতি সমাদৃত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুতরফা দাখিলা পদ্ধতির মোটামুটি সুবিধা বা কি উপকার পাওয়া যায় সেটা আমরা জানলাম। দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার পাশাপাশি কিছু অসুবিধা বা সীমাবদ্ধতাও আছে। দুতরফা দাখিলা পদ্ধতি সময় ও ব্যয় সাপেক্ষ, অর্থাৎ লেনদেনের দুটি পক্ষকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে লিখতে হয় বিদায় এটা বৃহৎ প্রতিষ্ঠানের জন্য সময় সাপেক্ষ এবং ক্ষুদ্র প্রতিষ্ঠানের জন্য এটা ব্যয় সাপেক্ষ। হিসাব পদ্ধতির জটিলতা, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসেব বিজ্ঞানের রীতিনীতি মেনেই হিসাব রক্ষণ করতে হয়, বিধায় একটু জটিলতাও দেখা যায়। সীমিত প্রয়োগ ক্ষেত্র, দুতরফা দাখিলা পদ্ধতি ছোট প্রতিষ্ঠানে সাধারণত প্রয়োগ করা হয় না, এটা বৃহৎ প্রতিষ্ঠানে প্রয়োগ করা হয়। গোপনীয়তা রক্ষায় সমস্যা, দুতরফা দাখিলা পদ্ধতিতে অনেক লোকের সমন্বয়ে হিসাব নিকাশ করতে হয় বিধায় গোপনীয়তা রক্ষায় সমস্যা হয়। দক্ষ যোগ্য ব্যক্তির প্রয়োজন হয়, অনভিজ্ঞ ব্যক্তি দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব সংরক্ষণ করতে পারে না, যার কারণে এখানে দক্ষ ব্যক্তির প্রয়োজন হয়। ভুল ভ্রান্তির সম্ভাবনা, অনেক লেনদেন, আবার প্রতিটা দুটি পক্ষ থাকে, এই জন্য ভুল ভ্রান্তির সম্ভাবনাও থাকে। হিসাব বইয়ের আকার বৃদ্ধি, প্রতিটি লেনদেনকে সুষ্ঠুভাবে ডেবিট ক্রেডিট সাজিয়ে লিখতে হয়, যার কারণে বিভিন্ন প্রকার হিসাব বইয়ের পরিমাণ বেড়ে যায়, অর্থাৎ অনেক হিসাব বইয়ের প্রয়োজন হয়। এত সব সীমাবদ্ধতা সত্ত্বেও দুতরফা দাখিলা পদ্ধতি একটি বিজ্ঞানসম্মত জনপ্রিয় পদ্ধতি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুতরফা দাখিলা পদ্ধতির পাশাপাশি আমরা একতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে একটু জানব। একতরফা দাখিলা পদ্ধতি সিঙ্গেল এন্ট্রি সিস্টেম। একতরফা দাখিলা পদ্ধতি একটি অপূর্ণাঙ্গ পদ্ধতি, বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। ইহা দুতরফা দাখিলা পদ্ধতির কখনো কখনো একটি পক্ষকে, কখনো কখনো দুটি পক্ষকে অবলম্বন করে। এটি একটি মিশ্র পদ্ধতি। একতরফা দাখিলা পদ্ধতির কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। একতরফা দাখিলা পদ্ধতির সুবিধা কি? একতরফা দাখিলা পদ্ধতি একটি সহজ সরল পদ্ধতি, জটিলতা কম, সহজে এই পদ্ধতিতে হিসাব নিকাশ করা যায়।
বিশেষ করে ছোট প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি প্রয়োগ করা হয়। অল্প সংখ্যক হিসাব থাকে, দেনা পানা আয় ব্যয় এরকম অল্প সংখ্যক হিসাব এখানে রাখা হয়। অল্প ব্যয় হয়, অর্থাৎ এই হিসাব রক্ষণ ব্যবস্থা মেনটেন করতে খরচ কম হয়। অল্প জ্ঞান, অর্থাৎ হিসাব বিজ্ঞান সম্পর্কে বিশেষ জ্ঞান না থাকলেও সে একতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব রক্ষণ করতে পারবে। স্বল্প সময়, এই পদ্ধতিতে হিসাব রাখা স্বল্প সময়ে করা যায় এবং যেহেতু অল্প সংখ্যক লোক লাগে এই জন্য ব্যবসায়ের গোপনীয়তাও রক্ষা পায়। এই পদ্ধতির কিছু অসুবিধা আছে। এটা একটা অসম্পূর্ণ হিসাব ব্যবস্থা। লেনদেনের দুটি পক্ষ লেখা হয় না, ডেবিট ক্রেডিট লেখা হয় না, এটা অবৈজ্ঞানিক পদ্ধতি। ভুল ত্রুটির সম্ভাবনা থাকে এই পদ্ধতি হিসাব রক্ষণ করতে গেলে। গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের সমস্যা হয়। দুতরফা দাখিলা পদ্ধতির আওয়ামের মধ্যে আমরা গাণিতিক শুদ্ধতা যাচাই করতাম, কিন্তু এখানে সেই সুযোগটা নেই। আর্থিক ফলাফল নির্ণয়ে সমস্যা, অর্থাৎ লাভ ক্ষতি নির্ণয়েও সমস্যা হয়। আর্থিক চিত্র প্রকাশের সমস্যা, অর্থাৎ সম্পদ দায় ব্যবসা প্রতিষ্ঠানের কি অবস্থা সেটা প্রকাশেও সমস্যা হয়। এবং এই ধরনের প্রতিষ্ঠানে কারচুপি ও জালিয়াতি সহজে করতে পারে। সর্বোপরি একতরফা দাখিলা পদ্ধতি একটি অগ্রহণযোগ্য পদ্ধতি, এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এই জন্য কর কর্তৃপক্ষ, ভ্যাট কর্তৃপক্ষ, বিভিন্ন কর্তৃপক্ষের নিকট এই পদ্ধতির গ্রহণযোগ্যতা নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার আলোচনা করব হিসাব বা অ্যাকাউন্ট সম্পর্কে। হিসাব কি? কোন প্রতিষ্ঠানের প্রত্যেক প্রকারের সম্পদ দায় আয় ব্যয় একটি নির্দিষ্ট শিরোনামের মাধ্যমে শ্রেণীবদ্ধভাবে, সংক্ষিপ্তভাবে, স্থায়ীভাবে সাজাইয়ে যে বিবরণীতে লেখা হয় সেটাই হিসাব বা অ্যাকাউন্ট। প্রত্যেক হিসাবের নির্দিষ্ট সময় শেষে উদ্ধৃত্ত পাওয়া যায়। হিসাবগুলিকে একত্রে যেখানে সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। আমি একটু সহজ করে বললে, লেনদেনের দুটি পক্ষকে ডেবিট ক্রেডিট অনুযায়ী তারিখ অনুসারে শ্রেণীবদ্ধভাবে, স্থায়ীভাবে, সংক্ষিপ্ত আকারে একটি নির্দিষ্ট শিরোনামের মাধ্যমে লেখার নামকে হিসাব বলে। প্রত্যেক হিসাবের শেষে একটা বৃত্ত পাওয়া যাবে, ব্যালেন্স পাওয়া যায়। হিসাব কাঠামো বা ছক আমরা দুইভাবেই রাখতে পারি। আমরা একটাতে টি ফর্ম, অর্থাৎ টি ছকে আমরা হিসাব রাখতে পারি।
আরেকটা হলো চলমান জের। রানিং ব্যালেন্স অ্যাকাউন্ট, চলমান জের পদ্ধতিতেও আমরা হিসাবকে সংরক্ষণ করতে পারি। ছকের আমি একটা দেখাই, ফর্ম দেখাই। এখানে থাকবে নেম অফ অ্যাকাউন্ট, অর্থাৎ হিসাবের নাম। এখানে থাকবে ডেট, অ্যাকাউন্ট টাইটেল, এখানে থাকবে জেএফ অর্থাৎ জার্নাল ফলিও, এখানে থাকবে টাকা, তারিখ, হিসাবের নাম, জালাতা পৃষ্ঠা, টাকা। ঠিক একইভাবে এখানে ডেট, অ্যাকাউন্ট টাইটেল, জার্নাল ফলিও, টাকা। এটা হলো টি ছক। আমরা যখন হিসাব টি ছক ফর্মে রাখবো তখন হিসাবের কাঠামোটা এভাবে হবে। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, জেএফ টাকা, ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, জেএফ টাকা। এটা হলো টি ফর্মের ছক। এবার আমি দেখাচ্ছি চলমান জেরের ছক। নেম অফ অ্যাকাউন্ট, হিসাবের নাম, ব্যালেন্স ফর্ম। এখানে বলবে ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, জেএফ, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স। আমরা ইচ্ছা করলে এখানে টাকাও লিখতে পারি। টাকা। এটা হলো চলমান যে ফর্মে হিসাব রাখার ছক। ডেট, অ্যাকাউন্ট টাইটেলস, জেএফ, ডেবিট ক্রেডিট, এখানে ব্যালেন্স আসবে, ব্যালেন্স হয় ডেবিট হবে নাহলে ক্রেডিট হবে।
আমরা দুই পদ্ধতিতে টি ফর্মে এবং চলমান জেরে হিসাব লিপিবদ্ধ করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের ক্লাসে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের হিসাব প্রক্রিয়া অধ্যায় তৃতীয় অধ্যায়ের দুতরফা দাগিলা পদ্ধতি সম্পর্কে একটু জানলাম, একতরফা দাগিলা পদ্ধতি সম্পর্কে জানলাম, এদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানলাম, হিসাব কাকে বলে, হিসাবের ছক সম্পর্কে আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা হিসাব নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব, এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।